ওকে, আগের লেকচারে আমরা ড্রুড মডেল নিয়ে আলোচনা করেছি। এই মুহূর্তে আমি চলো দেখি যে ওমস লটা কীভাবে ড্রুড মডেল থেকে অন্য একটা উপায় আমরা বের করতে পারি। সো উই আর গোয়িং টু হ্যাভ অ্যানাদার অ্যাপ্রোচ। সো ইফ উই কনসিডার আ সলিড, আমি জানি যে সলিডের যে ইন্টারনাল এনার্জি, সেই ইন্টারনাল এনার্জি মূলত কোত্থেকে আসে। সো আমি যদি ইন্টারনাল এনার্জি এটা নিয়ে ভাবি, তাহলে একটা পার্ট এটা আসবে আমার, এটা হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি। এই ভাইব্রেশনটা কার ভাইব্রেশন? অ্যাটমের ভাইব্রেশন, রাইট? অ্যাবাউট দ্য ল্যাটিস সাইড। প্রত্যেকটা অ্যাটমই তার যে ল্যাটিস সাইড আছে সেই ল্যাটিস সাইডের সাপেক্ষে সে মুভ করে, ভাইব্রেশনাল এনার্জি দেয়। এবং আরেকটা হচ্ছে ইলেকট্রনের যে, অর্থাৎ ফ্রি ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, ফ্রি ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি সেখান থেকে আমি পাই। এখন আমরা আলোচনা করছি এই ফ্রি ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি সেটা নিয়ে, রাইট? আমরা জানি যে ফ্রি ইলেকট্রনগুলোকে আমরা গ্যাস মলিকুলের মতো বিহেভ করি এই ড্রুড মডেলে। ফ্রি ইলেকট্রন যাকে আমরা আইডিয়াল গ্যাসের মতো আলোচনা করে থাকি। এখন যে কোনো টেম্পারেচার টিতে, যে কোনো একটা ফিক্সড টেম্পারেচার টিতে দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন কত? অ্যাট টেম্পারেচার টি দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন সেটা হচ্ছে হাফ এম সি স্কোয়ার। সি ইজ দ্য রুট মিন স্কোয়ার ভেলোসিটি। যদি আমি গ্যাস মলিকুলের কথা চিন্তা করি তাহলে র্যান্ডম ভেলোসিটি যেটা সি, হাফ এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2 টাইমস বোলসম্যান কনস্ট্যান্ট টাইমস টেম্পারেচার টি, রাইট? এখান থেকে আমি সি এর ভ্যালুটা পেয়ে যাই। সি ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ হাফ অফ কাটা স্কোয়ার রুট অফ 3 kT বাই এম, রাইট? 3 kT ওভার এম। এটা হচ্ছে আমার ফর এক্সাম্পল ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড সি হচ্ছে যখন আমি সিস্টেমে কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করিনি তখন ফ্রি ইলেকট্রনগুলো যে র্যান্ডম মোশনে আছে, র্যান্ডম ভেলোসিটিতে আছে, যেটাকে আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলে থাকি, সেই সি। অ্যান্ড সি ইজ ইকুয়াল টু এক্সপেরিমেন্টালি প্রুভড 10⁶ মিটার পার সেকেন্ড, আ ভেরি লার্জ নাম্বার, রাইট? নাও লেটস অ্যাপ্লাই সাম ইলেকট্রিক ফিল্ড। যদি আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে আমি যে ইকুয়েশন পাবো সেটা হচ্ছে ফোর্স অন দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু ই টাইমস ইলেকট্রিক ফিল্ড। ওকে, নাও আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। সো এখান থেকে আমি পাবো এ ইজ ইকুয়াল টু ই ওভার এম। এগুলো আমরা একটু আগেও দেখেছি, রাইট? একটু আগেও দেখেছি আমরা। নাও ড্রিফট ভেলোসিটি, এখন কিন্তু যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি আমার এই সি এর সাথে আরও একটা নতুন কনসেপ্ট এসছে, সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। মানে এখন ইলেকট্রন যে মুভমেন্টে আছে, ইলেকট্রন যে ভেলোসিটিতে আছে, সেই ভেলোসিটির সাথে ড্রিফট ভেলোসিটি যোগ হয়ে যেটা হবে সেটাই হচ্ছে আমার এখনকার ইলেকট্রনের যে ভেলোসিটি। কিন্তু মনে রাখতে হবে সির জন্য কোনো কারেন্ট কিন্তু আমি পাচ্ছি না, আমি কারেন্ট পাচ্ছি মূলত ড্রিফট ভেলোসিটির জন্য, রাইট? এখন ড্রিফট ভেলোসিটির ভ্যালু খুবই কম, 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। এখন দ্য ড্রিফট ভেলোসিটি ইজ নট রিটেইনড। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা, ফর এক্সাম্পল এটা একটা ইলেকট্রন, এটা হচ্ছে একটা পজিটিভ আয়ন কোর, এটা হচ্ছে আরও একটা পজিটিভ আয়ন কোর, রাইট? এখানে গিয়ে কলিশন করার পর সেই দিকে এসে আবার কলিশন করে আবার এদিকে চলে আসলো। যদি আমি 2 কনজিকিউটিভ কলিশন বলতে এ দুটোকে বুঝি, তাহলে এখানে ড্রিফট ভেলোসিটি ছিল ভিডি, ছিল আমার 0, এখানে ড্রিফট ভেলোসিটি হচ্ছে ভিডি, এবং এই সময়টা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমার টাউ। এখানে টাউ ইকুয়াল টু 0, এখানে টাউ ইকুয়াল টু হচ্ছে টাউ, টোটাল সময়টা হচ্ছে আমার টাউ, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে ফর এক্সাম্পল আরও একটা পজিটিভ আয়ন কোর, এখানে কলিশন করার পর এখানে তার কিন্তু ড্রিফট ভেলোসিটি ছিল ভিডি, জাস্ট বিফোর হ্যাভিং দ্য কলিশন উইথ দিস আয়ন কোর, রাইট?
এরপর কলিশন করার পর সে যখন ইলেকট্রনটা যখন এখান থেকে আবার এদিকে আসা শুরু করেছে, তখন শুরুর এই মুহূর্তে কিন্তু ভিডি ছিল না। আবার আরও একটা কলিশনের ঠিক আগ মুহূর্তে তার ভিডি থাকবে। এগুলো আমি আলোচনা করেছি আগের ক্লাসেই, রাইট? তার মানে হচ্ছে দ্য ড্রিফট ভেলোসিটি ইজ নট রিটেইনড আফটার আ কলিশন বিকজ অফ দ্য রিলেটিভলি লার্জ ম্যাস। এই ইলেকট্রনের যে ম্যাস আছে সেই ম্যাসের কারণে কিন্তু জাস্ট আফটার দ্য কলিশন দ্য ইলেকট্রন তার পক্ষে কিন্তু এই ভিডি অর্জন করা সম্ভব না। কারণ কি? কারণ তার ম্যাস বেশি, তার অ্যাক্সিলারেটেড হতে সময় লাগছে। আর একটা কলিশনের আগে সে জাস্ট ভিডি প্রাপ্ত হয়েছে, তাই না? রাইট। তার মানে হচ্ছে জাস্ট আফটার দ্য কলিশন ভিডি ইকুয়াল টু জিরো। এখন আফটার দ্য কলিশন যদি ভিডি ইকুয়াল টু জিরো হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে টাইম সেটা হচ্ছে আমার টাউ, এবং এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার মেইন ফ্রি পাথ ডিনোটেড বাই দ্য সিম্বল ল্যামডা। তাহলে আমি জানি যে এস ইজ ইকাল টু ভিটি, তার মানে ল্যামডা ইজ ইকাল টু হচ্ছে ভিটি। কোন ভেলোসিটিতে সেখানে এসছে? সি প্লাস ভি ডি, এই ভেলোসিটিতে সেখানে এসছে, টাইমস হচ্ছে টাউ। এখন সি ইজ মাচ লার্জার দ্যান ভিডি, সো এটাকে আমি লিখতে পারি সিম্পলি সি টাউ। কারণ সি প্লাস ভিডি 10⁻⁶ এর সাথে যদি 10⁻⁻⁴ আমি যোগ করি তেমন কিছুই আসে যায় না। সো সিম্পলি সি টাইমস টাউ। ওকে, সেইখান থেকে আমি লিখতে পারি টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ওভার সি। এখন ড্রিফট ভেলোসিটির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট হচ্ছে এইখানে ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি শূন্য, এখানে হচ্ছে ভিডি, রাইট? ভিডি। তো এইখানে যে ভেলোসিটি সেটাকে যদি আমি সিম্পলি এভাবে লিখি, এইখানকার ভেলোসিটিকে যে ধরলাম এটা হচ্ছে ভি ইজ ইকাল টু কি? ইউ প্লাস এটি। ইউ হচ্ছে এইখানে যেটা হচ্ছে শূন্য, প্লাস এ হচ্ছে অ্যাক্সিলারেশন, টাইমস টাইম হচ্ছে আমার টাউ, রাইট? টাউ। এখন এ ইজ ইকাল টু হচ্ছে আমার ই ডিভাইডেড বাই এম। সো ই ডিভাইডেড বাই এম টাইমস হচ্ছে আমার টাউ। এইখানে ড্রিফট ভেলোসিটি শূন্য, এখানে ভিডি। সো যদি আমি এভারেজ চিন্তা করতে চাই, এভারেজ ড্রিফট ভেলোসিটিকে আমি ভিডি দিয়ে লিখি, যেটা আমার আসল ড্রিফট ভেলোসিটি, সেটা হচ্ছে ভি ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে ই ডিভাইডেড বাই টোয়াইস এম টাইমস টাউ, রাইট? আমি কিন্তু জানি যে টাওয়ের ভ্যালু হচ্ছে আমার ল্যামডা বাই সি, সো ইজ ইকাল টু ই ডিভাইডেড বাই টোয়াইস এম টাইমস ল্যামডা ওভার সি। এটা হচ্ছে আমার ভিডি এর যে ভ্যালুটা। ভিডি এর এই ভ্যালু থেকে আমি চাইলেই কিন্তু এই কনসেপ্টে এখন যেতে পারি যে আমি জানি যে আমার জে ইজ ইকাল টু হচ্ছে আমার এন ই ভি ডি। সো এন টাইমস ই টাইমস ভিডি হচ্ছে আমার ই ওভার টোয়ার্স এম টাইমস ল্যামডা ওভার সি, রাইট? সো এটা হচ্ছে আমার যে কারেন্ট ডেন্সিটি। সো আমি এখান থেকে লিখতে পারি এন হচ্ছে ই স্কোয়ার, এন ই স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই টোয়াইস এম টাইমস ই টাইমস অন ওভার সি। সি এর ভ্যালু আমি জানি, যদি সি এর ভ্যালুটা আমি বসিয়ে দেই, টোয়াইস এম টাইমস ই টাইমস সি হচ্ছে √3RT/3 RT বাই এম, যেটা আমি একটু আগে আমি জেনেছি, 3 KT/m, সো অন ওভার সি হবে m/3 KT। সো স্কোয়ার রুট অফ m/3 KT, রাইট? সো আমি যদি একটু কে ক্রস করে দিই, তাহলে কি আসবে? আমার আসবে হচ্ছে এন ই স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই এটাকে যদি রুট করি 4 হবে, 4 টাইমস 4, 3 টাইমস 4 হচ্ছে 12। সো 12 MKT টাইমস হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড টি, রাইট? সো এটাকে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিই, তাহলে জে ইজ ইকুয়াল টু হচ্ছে দিস। সো দিস ইজ ইকুয়াল টু সিগমা টাইমস ই, রাইট? সিগমা টাইমস ই, যেখানে সিগমা ইজ ইকুয়াল টু এন ই স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 12 MKT। ওকে, এইটা হচ্ছে আমার আরও একটা এক্সপ্রেশন ফর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি গেটিং ফ্রম দ্য কনসেপ্ট অফ Drude মডেল, রাইট?
সো এটা হচ্ছে আমার আরও একটা কনসেপ্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির। এখন এখান থেকে আমি রো এর কনসেপ্টে যেতে পারি। রো ইজ ইকুয়াল টু হচ্ছে 1/σ, তার মানে হচ্ছে √12m/k/t ডিভাইডেড বাই n স্কোয়ার ল্যামডা। এখান থেকে একটা ব্যাপার স্পষ্টত, সেটা হচ্ছে টি। দেখো তুমি এন যদি একই রকম ম্যাটেরিয়াল নিয়ে আমি কাজ করি, তাহলে এন ই ল্যামডা এম কে এগুলো সব কনস্ট্যান্ট। তার মানে রো হচ্ছে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার হাফ, অর্থাৎ √/t, রাইট? অ্যান্ড ফর এনি ফিক্সড টেম্পারেচার rho is a constant, rho is fixed. For any fixed temperature T, rho অর্থাৎ resistivity is fixed, right? এখান থেকে আমি আরও একটা অ্যানালাইসিসে যেতে পারি, সেটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার n is স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই √12m/k/t। দেখো তুমি, তার মানে হচ্ছে এই যে j বাই সিগমা and j over sigma অথবা j over e is equal to sigma is equal to হচ্ছে n is square lambda is equal to হচ্ছে আমার n is square lambda 12m/k/t, রাইট? সো আমি যেটা বলতে চাচ্ছি যে কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি at constant t তে j over e is equal to sigma is equal to constant, যদি এটা কনস্ট্যান্ট হয় তার মানে j is proportional to e, right? j is proportional to e যদি হয়, j হচ্ছে I over cross sectional area is proportional to e, এও তো কনস্ট্যান্ট, সুতরাং I is basically proportional to e। মানে কি? মানে হচ্ছে আমার থেকে এসছে অ্যাপ্লাইড ফিল্ড থেকে, অর্থাৎ পটেনশিয়াল থেকে, ভি থেকে। সো I is proportional to v, তার মানে I is proportional to exactly v, which is the Ohm's law. So this is the success of Drude model, because you can have the idea of Ohm's law from the concept of Drude model or classical free electron theory. So this is the success of classical free electron theory or success of Drude model. ওকে, এখন সব কিছুরই চাঁদ যে শুধু সুন্দর আলো দেয় তা না, চাঁদ কিন্তু অন্ধকারও দেয়, রাইট? ছোটো সময় পড়তাম যে প্রদীপের উপরটা আলো হলেও প্রদীপের নিচে কিন্তু অন্ধকার থাকে, রাইট? সো সব কিছুরই দুটো সাইড আছে। সো ডেফিনেটলি দ্য Drude মডেল আর ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি এর ডেফিনেটলি একটা ব্যাড সাইড আছে, ওকে, limitations আছে। So some points have to be noted here. So limitations of Drude model. Limitations of Drude model or Drude-Lorentz model or the limitations of classical free electron theory. Okay. এখন সেই লিমিটেশনটা কি? লিমিটেশনকে দুটো লিমিটেশন নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে 1, আমরা জানি যে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে n স্কোয়ার টাউ ওভার m, রাইট? এখন দেখো এখান থেকে আমি টাউ ক্যালকুলেট করতে পারি। সো টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা m ডিভাইডেড বাই n স্কোয়ার। যে কোনো একটা মেটাল বা সলিড নিয়ে যদি আমি মেটাল নিয়ে ভাবি, তার ফর এক্সাম্পল কপার তুমি যদি নাও, কপারের পার ইউনিট ভলিউমে কী পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে এটা আমরা জানি। কপারের কন্ডাক্টিভিটিও আমাদের জানা আছে, এম জানা আছে, ইলেকট্রনের চার্জ জানা আছে। সো ফর a variety of metals আমরা ক্যালকুলেট করতে পারি টাউয়ের ভ্যালু। টাউ ইজ ইকুয়াল টু approximately 10 to the power minus 14 second, a very small value। অর্থাৎ তার মানে তুমি চিন্তা করো, যখন কলিশনে অংশগ্রহণ করে প্রতি সেকেন্ডে কতগুলো কলিশন করে? 1 সেকেন্ডে 10 to the power 14 ভাগের 1 ভাগ সময়
সে ফ্রি টাইম পাচ্ছে, বাকি সময় সে কলিশনেই কাটাচ্ছে। তার মানে তার ফ্রি টাইম, রিল্যাক্সেশন টাইম কত কম, কত কম, রাইট? এখন এই কম রিল্যাক্সেশন টাইম বলতে আসলে কি বুঝি এখান থেকে এই পর্যন্ত যে কলিশনের টাইম, তাই না? টাও। আবার এটা হচ্ছে আমার আমার মেন ফ্রি পাথ ল্যামডা। তাহলে আমি এখন যেটা ক্যালকুলেট করতে চাই সেটা হচ্ছে দ্য মেন ফ্রি পাথ করেসপন্ডিং টু দিস রিল্যাক্সেশন টাইম। এখন অ্যাকর্ডিং টু দ্য ড্রুড মডেল, সো ল্যামডা ইজ ইকাল টু হচ্ছে আমার সি টাউ। সি টাউ, কারণ ভিডি হচ্ছে অনেক ছোট, ড্রিফট ভেলোসিটি অনেক ছোট। সো সি হচ্ছে আমার 10 to the power 6 মিটার পার সেকেন্ড টাইমস টাউ হচ্ছে 10 to the power -14 সেকেন্ড। সো ডেফিনেটলি সেকেন্ড কাটা গিয়ে একটা মিটার ডাইমেনশন পাবো। সো 10 to the power -8 মিটার, সো 10 to the power-8 মিটার, যেটা ইকুয়াল হচ্ছে আমার 100 অ্যাংস্ট্রম। 100 অ্যাংস্ট্রম। 100 অ্যাংস্ট্রম ইজ এ ভেরি লার্জ নাম্বার। আমরা ছোটো সময়ে যখন থার্ড ইয়ারে ছিলাম তখন মনে করে দেখো এরকম এরকম আমরা আমরা ইউনিট সেলের কনসেপ্ট পড়েছিলাম, তাই না? ইউনিট সেলের কনসেপ্ট, একটা ইউনিট সেলের যে ল্যাটিস প্যারামিটার সেটার কত, তার তুলনায় 100 অ্যাংস্ট্রম কিন্তু অনেক বেশি। হয়তো একটা ইউনিট সেল 3, 4, 5 অ্যাংস্ট্রম হতে পারে, তাই না? তার মানে হচ্ছে কত সময় ধরে, টি হচ্ছে 10 to the power-14 সেকেন্ড, এর করেসপন্ডিং মেন ফ্রি পাথ হচ্ছে 100 অ্যাংস্ট্রম। তার মানে কতক্ষণ, কত ডিস্টেন্স পর্যন্ত সে কোনো কলিশনে অংশগ্রহণ করছে না, এই ডিস্টেন্সটা হচ্ছে সে মেইন ফ্রি পাথ, টোটালি কোনো রকম কলিশনে যাচ্ছে না। যদি আমি ইউনিট সেলের কথা চিন্তা করি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অ্যাংস্ট্রমও যদি একটা ইউনিট সেলের কথা ভাবি, তার মানে হচ্ছে ইলেকট্রন অনেকটা দূর চলে যাচ্ছে কোনো রকম কলিশন ছাড়া। এটা কি সম্ভব? সে কি মাঝখানে আর কোনো রকম পজিটিভ আয়ন কোর পায়নি, যে কোনো রকম ফ্রিকশন ছাড়া, কলিশন ছাড়া সে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত দূরে চলে গেল? এটা কি সম্ভব না? দিস ইজ এ পাজল। তার মানে ইটস বেসিক্যালি মিনিং যে আওয়ার ইলেকট্রনস আর মুভিং or passing several number of unit cells without colliding with any other electrons or ions. How is this possible? So this is a puzzle. So lambda is equal to 100 angstrom. How যে এত দূর পর্যন্ত ইলেকট্রন চলে যাচ্ছে কোনো রকম কলিশন ছাড়া, এটা কি সম্ভব? সম্ভব না। কারণ হচ্ছে 100 অ্যাংস্ট্রম দিয়ে আমি অসংখ্য ইউনিট সেল বানাতে পারি। এতগুলো ইউনিট সেল পাশ কাটিয়ে এসে চলে যাবে, কোনো রকম কলিশন হবে না। এর ব্যাখ্যা ড্রুড মডেল দিতে পারে না। So the Drude model has no answer of this very large mean free path. So Drude model can't explain the long mean free path. So Drude model can't explain the large mean free path. তার মানে হচ্ছে আমরা ড্রুড মডেল দিয়ে এই পাজলটা সলভ করতে পারি না। আরও একটা লিমিটেশন আছে, এবং একটা চমৎকার লিমিটেশন অফ ড্রুড মডেলের, সেটা হচ্ছে স্পেসিফিক হিট। 2 নম্বর লিমিটেশন হচ্ছে অ্যাবাউট স্পেসিফিক হিট, যেটাকে আমরা সিভি দিয়ে প্রকাশ করে থাকি, এবং এটা আমরা থার্ড ইয়ারে পড়েছি, রাইট? স্পেসিফিক হিট সম্পর্কে আমাদের নলেজ একদম ক্রিস্টাল ক্লিয়ার, বলতে যা বোঝায় সেরকম। ওকে, আমি জানি যে দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন যেটা, ইন 3 ডিমেনশনালি যদি চিন্তা করি, তাহলে কাইনেটিক এনার্জি অফ ফ্রি ইলেকট্রন 3 ডিমেনশনালি যদি চিন্তা করি, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু 3/2 kT। ওকে, আমি যদি 1 মোল অফ সলিড নেই, 1 মোল অফ সলিড আমি কেন নিচ্ছি? কারণ স্পেসিফিক হিটের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের সাথে 1 মোল কানেক্টেড, তাই না? ফর 1 মোল অফ সলিড। এখন 1 মোল অফ সলিড বলতে বেসিক্যালি আমি বোঝাচ্ছি কি 1 মোল অফ ইলেকট্রন গ্যাস,
1 মোল অফ ইলেকট্রন গ্যাস। সেই 1 মোল অফ ইলেকট্রন গ্যাসের জন্য এনার্জি ডেফিনেটলি হবে অ্যাভোগাড্রো নাম্বার, কারণ অ্যাভোগাড্রো নাম্বার মানে হচ্ছে 1 মোল টাইমস 3/2 kT। এটা ছিল হচ্ছে আমার একটা ফ্রি ইলেকট্রনের জন্য, এটা হচ্ছে আমার Na সংখ্যক অর্থাৎ 1 মোল অফ ফ্রি ইলেকট্রনের জন্য। সো তার মানে হচ্ছে 3/2 NaK টাইমস T, 3/2 টাইমস RT, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, রাইট? তার মানে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি। তার মানে ওই সলিডের যে স্পেসিফিক হিট সেখানে ইলেকট্রন কতটুকু কন্ট্রিবিউট করে। সো দ্য ইলেকট্রনিক কন্ট্রিবিউশন টু দ্য স্পেসিফিক হিট, যেটাকে আমরা CV, ডেফিনেটলি এগুলো কনস্ট্যান্ট ভলিউমে আমরা হিসাব করছি, তো CV ইলেকট্রনিক কন্ট্রিবিউশন আমরা দিয়ে লিখি। সো দ্য ইলেকট্রনিক কন্ট্রিবিউশন টু দ্য স্পেসিফিক হিট ইজ ইকুয়াল টু, আমি জানি যে ডেল ডেল টি, তার মানে হচ্ছে 3/2R। এটা হচ্ছে আমার ইলেকট্রনিক কন্ট্রিবিউশন। সো দ্য টোটাল ভ্যালু অফ দ্য স্পেসিফিক হিট, টোটাল ভ্যালু কত? সো দ্য টোটাল ভ্যালু অফ দ্য স্পেসিফিক হিট ফর দি সলিড ইজ ইকুয়াল টু হচ্ছে CV। ফোননের কন্ট্রিবিউশন হচ্ছে আমরা থার্ড ইয়ারের কনসেপ্ট থেকে জানি, অ্যান্ড এখানে থেকে আমি দেখলাম যে এখানে আমার ইলেকট্রনের কন্ট্রিবিউশন হচ্ছে 3/2R। আমি জানি যে ফোননের কন্ট্রিবিউশন হচ্ছে 3R, রাইট? 3R প্লাস হচ্ছে 3/2R, তার মানে হচ্ছে কত দাঁড়ায়? 9/2R। সো 3 টাইমস 2 6 প্লাস 3 9, 9/2R, তার মানে 4.5R হচ্ছে আমার CV ক্লাসিক্যালি। এটা হচ্ছে আমার ক্লাসিক্যালি অর অ্যাকর্ডিং টু Drude মডেল, অ্যাকর্ডিং টু Drude মডেল অর অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি 4.5R। কিন্তু আমি জানি এক্সপেরিমেন্টালি যদি আমি এক্সপেরিমেন্ট করি তাহলে ম্যাক্সিমাম CV এক্সপেরিমেন্টালি the maximum value of the specific heat at a very high temperature is equal to 3R. So CV হচ্ছে 3R। তার মানে এক্সপেরিমেন্টালি যদি চিন্তা করলে CV is equal to 3R, যেটা হচ্ছে এই যে ফোননের কন্ট্রিবিউশন 3R। যদি এক্সপেরিমেন্টালি এরকম করে ভাবি, যেহেতু এক্সপেরিমেন্টালি CV is equal to হচ্ছে আমার 3R, তার মানে এক্সপেরিমেন্টালি ইলেকট্রনের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই। 3/2Rটা হচ্ছে আমার এক্সট্রা টার্ম, তাই না? এটা অনেক 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 বড় একটা টার্ম, কিন্তু এক্সপেরিমেন্টালি আমি যদি চিন্তা করি তাহলে CV ফর ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনিক কন্ট্রিবিউশনের জন্য নাই। সো আমি দেখতে পাচ্ছি যে CV ইলেকট্রনিক কন্ট্রিবিউশন এক্সপেরিমেন্টালি ইজ ইকুয়াল টু 0, কিন্তু ক্লাসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে CV ইলেকট্রনিক কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2R, আ ভেরি লার্জ নাম্বার, রাইট? এখানে আমার অনেক বেশি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এক্সপেরিমেন্টালি দেখা গেল যে 0, এক্স্যাক্টলি জিরো না। এক্সপেরিমেন্টালি দেখা যায় যে আমার এক্সপেরিমেন্টালি অনেক ছোট একটা ভ্যালু পাওয়া যায়, সেটা টেন্ডস টু 0 বলেছে। এক্সপেরিমেন্টাল আসলে CV ইলেকট্রনিক কন্ট্রিবিউশন টু দি স্পেসিফিক হিট, এটা হচ্ছে আমার 3/2R এর 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ, তার মানে হচ্ছে 0.01 টাইমস 3/2R। এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ভ্যালু, কিন্তু ক্লাসিক্যাল ভ্যালু হচ্ছে আমার সিম্পলি 3/2R, দিস 3/2R, রাইট? 3/2R, তার মানে ক্লাসিক্যালি CVE হচ্ছে আমার 3/2R। আমার এক্সপেরিমেন্টালি আমি দেখতে পাচ্ছি CV ফর ইলেকট্রন ইজ ইকুয়াল টু হচ্ছে 0.01, অর্থাৎ ক্লাসিক্যাল রেজাল্টের 100 ভাগের 1 ভাগ। ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন মডেল হ্যাজ নো আনসার of this higher value of specific heat contributed by the electron. ওকে, এই যে এক্সপেরিমেন্টালি যে আমরা এত বড় একটা ভ্যালু পাই, Drude model has no answer. So the Drude model has
no answer to this higher value of CV due to electron. অর্থাৎ ক্লাসিক্যাল free electron theory or Drude model, it has no answer for this higher value of specific heat contributed by the electron. Okay, so to explain this discrepancy, আমি যদি এই discrepancy কেন আসছে, কী জন্য আসছে, we need to take the help of quantum mechanics. So this is the another failure of classical mechanics. তার মানে এটা জানে না মানেই হচ্ছে এটা হচ্ছে একটা ফেলিওর, তাই না? ফেলিওর of classical free electron theory. So in order to get rid of this problem, we need to take the help from quantum mechanics, right? So our next class, hopefully we are going to move to the quantum mechanics to solve this two puzzle. One is about the specific heat, and another one is the higher value of the মেইন ফ্রি পাথ, অর্থাৎ লং ল্যামডা আর লার্জ ল্যামডা। এই দুটো হচ্ছে আমরা আগামী ক্লাসে কিভাবে সলভ করা যায় সেগুলো শিখব। সেগুলো শেখার আগে আমাদের আরও অনেক কিছু শিখতে হবে। কোয়ান্টাম মেকানিক্যাল ড্রুড মডেল আমরা পড়ার আগে আমাদের অবশ্যই আরও কিছু জিনিস পড়তে হবে। সেটা হচ্ছে এ পর্যন্তই। আজকের লেকচারটা আর এক্সটেন্ড করতে চাচ্ছি না আমি। এখান থেকে আরেকটু জিনিস বলে নেওয়া ভালো, তুমি এখন ইজিলি কিন্তু পয়েন্ট আউট করতে পারো যে সাকসেস অ্যান্ড ফেইলার অফ ড্রুড মডেল। যদি ড্রুড মডেল সাকসেস নিয়ে আমি ভাবি, সাকসেস নিয়ে যদি চিন্তা করি, সাকসেস কী হতে পারে? একটা সাকসেস হচ্ছে আমার ওমস ল ব্যাখ্যা করতে পারে ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটির যে যে ব্যাপারটা, সেটা আমি খুব ভালো বুঝি ফ্রম ড্রুড মডেল। এবং এটা আরও একটা জিনিস, আমি জানি না তোমরা পড়েছো কি না, হয়তো পড়াইনি, সামনে পড়াবো। ওয়াইডম্যান ফ্রাঞ্জ ল আছে একটা, দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি, এটাও ড্রুড মডেল দিয়ে ব্যাখ্যা করা যায়। অ্যান্ড ড্রুড মডেল দিয়ে আমি আরও একটা জিনিস ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে অপটিক্যাল প্রপার্টিস অফ মেটালের যে অপটিক্যাল প্রপার্টি আছে সেগুলো আমি ড্রুড মডেল দিয়ে ব্যাখ্যা করতে পারি। অন্যদিকে কিছু ফেলিওর আছে যেগুলো আমি লিমিটেশন বা আমি ড্রব্যাক বলবো অফ ড্রুড মডেল। যেমন ড্রুড মডেল ব্যাখ্যা করতে পারে না কী ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, ব্ল্যাক বডি রেডিয়েশন। দিস ক্যান নট বি এক্সপ্লেইনড বাই ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি অর ড্রুড মডেল। তারপরে আমার ইলেকট্রনিক কন্ট্রিবিউশন টু দ্য স্পেসিফিক হিট, যেটা একটু আগে দেখলাম, সেটা ব্যাখ্যা করতে পারি না। তারপরে হচ্ছে হায়ার ভ্যালু অফ দ্য ল্যামডা, অর্থাৎ লং অর লার্জ মেইন ফ্রি পাথ, এটা আমরা ব্যাখ্যা করতে পারি না। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ মেটাল ড্রুড মডেল দিয়ে ব্যাখ্যা করে গেলেও আনলাকিলি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর অর ইনসুলেটর আমরা ব্যাখ্যা করতে পারি না ইউজিং দ্য ড্রুড মডেল। তারপরে আমরা ফেরোম্যাগনেটিজম ক্যানট বি এক্সপ্লেইনড বাই দ্য ড্রুড মডেল, ব্যাখ্যা করতে পারি না। তারপরে হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু অফ প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এটা আমরা ব্যাখ্যা করতে পারি না ড্রুড মডেল দিয়ে। সো ড্রুড মডেলের কিন্তু লিমিটেশন বা ড্রব্যাকস অনেক। সো আশা করছি নেক্সট ক্লাসে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল যে পয়েন্ট অফ ভিউ ফর দ্য ড্রুড মডেল, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যাল ড্রুড মডেল আমরা পড়ব। এটা হচ্ছে ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি, যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স ইউজ করব সেটা হয়ে যাবে আমার কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি। সো থ্যাংক ইউ, টাটা।